নারীর ক্যারিয়ারিজম। নারীর ক্যারিয়ারের যে নতুন সংজ্ঞা, সে মতে বর্তমানে নারীকে পুরুষের সাথে একই টাকে ছোটানো হচ্ছে, ছোট এবং দৌড়াও। কিন্তু পুরুষ যেভাবে তৈরি, নারী কিন্তু সেভাবে তৈরি নয়। খুব স্বাভাবিক কারণেই নারী এবং পুরুষ আলাদাভাবে তৈরি। তাদের শরীর, মানসিক সাড়াগুলো আলাদাভাবে তৈরি। তাদের চিন্তা চেতনা, মেমোরি থেকে শুরু করে প্রতিটি জিনিস আলাদাভাবে তৈরি, কারণ তাদের রোল, অবদান আলাদা। নারীর শরীরই বলে দেয় তাকে কিসের জন্য তৈরি করা হয়েছে, পুরুষের শরীরের স্ট্রাকচারই বলে দেয় তাকে কিসের জন্য তৈরি করা হয়েছে। নারীর দেহ মনের ক্ষতি। দেখুন, একজন নারীর প্রতি মাসেই বিশ্রামের প্রয়োজন হয়। 90% নারী মাসিকের আগে PMS নিয়েই দৌড়াচ্ছে। রেফকিন অ্যান্ড উইনার 2009। পিরিয়ডের ব্যথায় নারী কাত করে ফেলা ব্যথা নিয়েই দৌড়াচ্ছে কিংবা ছুটি নিচ্ছে। এই কঠিন অবস্থা নিয়েই সে অফিসে দৌড়াচ্ছে, স্কুল, কলেজ, ভার্সিটিতে দৌড়াচ্ছে। নারীকে এটা নিয়ে দৌড়াতে বাধ্য করা হচ্ছে। যে সময়টাতে তার বিশ্রাম নেওয়ার কথা, তাকে কম স্ট্রেস দেওয়ার কথা, সেই সময়টাতেই পশ্চিমা বিশ্ব 90% নারীকে পুরুষের সাথে দৌড়াতে বাধ্য করছে। কিন্তু পুরুষের তো আর এই সমস্যাটা নেই। একজন পুরুষকে তৈরি করা হয়েছে এমনভাবে যে সে স্ট্রেস নিতে পারবে। কিন্তু নারীর ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। তার রেস্টের প্রয়োজন আছে, তাকে কম স্ট্রেস দিতে হবে। স্ট্রেসে থাকা একজন পুরুষের চেয়ে স্ট্রেসে থাকা একজন নারীর শারীরিক ক্ষতি বেশি হয়, মানসিক অসুখ বিসুখ বেশি হয়। স্ট্রেসের প্রভাবে লক্ষণগুলো নারীদের বেশি প্রকাশ পায়। একই পরিমাণ স্ট্রেসে পুরুষের তুলনায় নারীদের স্ট্রেস হরমোন কর্টিসল বেশি বের হতে থাকে। ফলে টেনশন জাতীয় মাথা ব্যথা ও মানসিক রোগগুলো নারীদের বেশি হয়। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ইত্যাদি। কম বয়সী নারীদের হার্টের সমস্যাগুলো মূলত হার্টের উপর এই স্ট্রেসের কারণেই হয়। লম্বা সময় নিয়ে স্ট্রেস থেকে IBS নামক অসুখ হতে পারে। পুরুষের চেয়ে নারীদের এই রোগের হার দ্বিগুণ। স্ট্রেসের কারণে মুটিয়ে যাওয়ার সম্ভাবনা নারীদের অনেক বেশি পুরুষের চেয়ে। লাগাতার স্ট্রেসে থাকা মহিলাদের PMS এর সমস্যা বেশি মারাত্মক লেভেলের হয়। এগুলো 90% নারীর সবার মারাত্মক পর্যায়ে পৌঁছায় না, কিন্তু যারা স্ট্রেসে থাকে তাদের মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। নারী স্ট্রেসে থাকার মূল কারণ কি? নারীর স্ট্রেসে মূল কারণ হচ্ছে নারী ডাবল রোল প্লে করছে, একসাথে দুটো ভূমিকা রাখছে। সে ঘরে সন্তান রেখে আবার চাকরি করতে চলে যাচ্ছে। যে নারীর একটি ফুল টাইম জব ছিল, সে এখন দুটো ফুল টাইম জব করছে। অফিসে একটি ফুল টাইম জব, আবার বাসায় একটি ফুল টাইম জব। এই যে অফিসে ও বাসায় দ্বৈত ভূমিকার কারণেই তাদের স্ট্রেস পুরুষের তুলনায় অনেক বেশি। সুতরাং ক্যারিয়ারের ব্যাপারটা একজন নারীর উপর স্ট্রেস, তার শরীরের জন্য ক্ষতি, তার মনের জন্যও ক্ষতি এবং পরবর্তী প্রজন্মের জন্যও ক্ষতি। অফিসে বা বাসায় নারীর দ্বৈত ভূমিকাই তাদের কর্মস্থলে পুরুষের চেয়ে বেশি স্ট্রেস অনুভব করার মূল কারণ। নারী পুরুষ কোনোভাবেই সমান না। চাকরির নামে, স্বাবলম্বী হওয়ার নামে, সমান অধিকারের নামে, ক্ষমতায়নের নামে নারীকে জব মার্কেটে এনে আমরা এই অতিরিক্ত স্ট্রেসটা নারীর উপর চাপিয়ে দিচ্ছি। কর্মজীবী নারীদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা 40% বেশি। 2012 সালে 22,000 নারীর উপর এক রিসার্চে এসেছে, যেসব নারীর জব রিলেটেড স্ট্রেস বেশি, তাদের 40% বেশি সম্ভাবনা হার্ট অ্যাটাক ও স্ট্রোক হবার। ব্রিটেনের মতো স্ট্রেস ফ্রি দেশেই 79% নারী কর্মক্ষেত্রের স্ট্রেসে ভুগছেন। 78% নারী কর্মজীবীর ঘুমে সমস্যা, মোটের উপর 87% নারী স্ট্রেসে আছেন বলে জানিয়েছেন। অথচ তাদেরকে যদি কর্মক্ষেত্রে না পাঠানো হতো, তারা যদি ঘরে থাকতো, সন্তানের সাথে থাকতো, মাসিকের সময় রেস্টে থাকতো, তাহলে তাদের এই সমস্যাগুলো হতো না। এই অতিরিক্ত স্ট্রেস চাপিয়ে দেওয়ার কারণে তাদের আজ এই অবস্থা। পুরুষের মাঝে কাজ করতে নারী বেশি স্ট্রেস ফিল করে, সেখানেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পুরুষ প্রধান কর্মস্থলে কর্মরত নারীরা উচ্চমাত্রার উদ্বেগের মাঝে থাকে, হাই লেভেলস অফ ইন্টারপার্সোনাল স্ট্রেস, যা তাদের স্বাস্থ্যহানি করতে পারে। নারী কর্মকর্তারা বেশি স্ট্রেস, উদ্বেগ ও মানসিক সমস্যার সম্মুখীন। এর মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুঁজিবাদ এই যে নারীদের বুঝিয়ে সুঝিয়ে মোটিভেট করে তাদেরকে কর্মক্ষেত্রে পাঠালো, এর বিরুদ্ধে নারীর শরীরই বিদ্রোহ করছে। নারীর শরীর তো এটার জন্য তৈরি না। পুরুষের শরীর যার জন্য তৈরি, নারীকে সেই মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ক্যারিয়ারের যে কনসেপ্টটা নারী ও পুরুষের ক্ষেত্রে সমানভাবে দেওয়া হলো, তা নারীর শরীরের জন্য, তার মনের জন্য ভালো হয়নি। এর ফলে পরবর্তী প্রজন্মও ক্ষতির সম্মুখীন হচ্ছে। কি ক্ষতি হচ্ছে আমরা তা বিস্তারিত উল্লেখ করব। মানবজাতির ক্ষতি। গর্ভকালীন স্ট্রেসের দারুণ। গর্ভকালীন জটিলতা, যেমন আগে ব্যথা ওঠা, আগেই বাচ্চা হয়ে যাওয়া, কম ওজনের বাচ্চা, ফ্রি একলামশিয়া, গর্ভকালীন ডায়াবেটিস ইত্যাদি এখন বেশি হচ্ছে। বাচ্চাদের জন্মগত ত্রুটিও বেশি হচ্ছে, যেমন তালিকাটা
ক্লেফট প্লেট, গণ্যকাটা, মেরুদণ্ড জোড়া না লাগা, জন্মগত হৃদরোগ এবং মাথাবিহীন বাচ্চা ইত্যাদি। মূলত অতিরিক্ত গর্ভকালীন স্ট্রেসের কারণে অতিরিক্ত কর্টিসলকে এর জন্য দায়ী করা হচ্ছে। বাচ্চা হওয়ার পরও বাচ্চার সমস্যা রয়ে যাচ্ছে তার গর্ভকালীন স্ট্রেসের ফল হিসেবে। বাচ্চার সম্পর্ক স্থাপনের সমস্যা, খিটখিটে মেজাজ, আবেগিক সমস্যা, অ্যাজমা, অ্যালার্জি, কম রোগ প্রতিরোধ ক্ষমতা, বুদ্ধি বিকাশে বাধা, স্মৃতি স্বল্পতা ইত্যাদি। অটিজম রোগাক্রান্ত শিশুও বেশি জন্মাচ্ছে। শিফটিং ডিউটি করে যেসব মেয়ে নর্মালের চেয়ে তাদের মোট ডিম্বাণু 8.8% কম, আর পরিণত ডিম্বাণু কমে গেছে 14.1%। অর্থাৎ আমাদের যে সমস্ত বোন মর্নিং, ইভিনিং, নাইট তথা শিফটিং ডিউটি করে, এর কারণে তাদের ডিম্বাণু কমে যাচ্ছে, যে কারণে নারী জন্ম সেটি শেষ। তাহলে তো পুরুষ হয়ে জন্মানো দরকার ছিল। নারী হয়ে জন্মানোর বিশেষত্বই হলো পরবর্তী প্রজন্ম রেখে যাওয়া। সেই পরবর্তী প্রজন্মের এই বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। মূলত নারীকে বড়ি খাওয়ানো হচ্ছে, সমতার বড়ি, স্বাধীনতার বড়ি, আত্মমর্যাদার বড়ি, ক্ষমতায়নের বড়ি। ক্যারিয়ার কনসেপ্টটা পুরুষ ও নারীর সমান হতে পারে না। নারীর ক্যারিয়ার হবে আলাদা, তাদের শরীর এটাই ডিমান্ড করে। আরও দেখি চলুন। 1986, 1988 ও 1990 সালে পর 3টি রিসার্চের ফলাফলের উপর ইউনিভার্সিটি অফ লন্ডন এর প্রফেসর জেই বেলস্কাই সিদ্ধান্তে আসেন, ছোট বয়সে থেকে দীর্ঘ সময় বাচ্চাকে মা ছাড়া অন্য কারো কাছে দেখে পারলে আর্লি অ্যান্ড এক্সটেন্সিভ নন ম্যাটারনাল কেয়ার পরবর্তী সময়ে পিতামাতার সাথে সন্তানদের দূরত্ব বাড়ার সম্ভাবনা থাকে। 2, সন্তানের ভেতর রাগ, জেদ ইত্যাদি আগ্রাসী স্বভাব বৃদ্ধি পায়। 3, বাচ্চা বয়সে স্কুলে যাওয়ার আগের বয়সে এবং প্রাথমিক ক্লাসগুলোতে কাঙ্ক্ষিত স্বাভাবিক বিকাশ হয় না। 4, বাচ্চার প্রথম বছরে যেসব মা জবে থাকেন ফুল টাইম, সেসব বাচ্চার 3 বছর, 4 বছর ও গ্রেড 1 এ বুদ্ধিভিত্তিক গ্রোথ তুলনামূলক কম, অর্থাৎ মায়ের ফুল টাইম জব বাচ্চাকে আনফিট করে দিচ্ছে। 5, এসব মায়ের ডিপ্রেশন হওয়ার হার বেকার মায়েদের চেয়ে অনেক বেশি। এসবের কারণ আছে, বাচ্চার সাথে মায়ের সম্পর্ক তো শুধু মানসিক না, শারীরিকভাবেও বাচ্চার সাথে মায়ের সম্পর্ক থাকে। অক্সিটোসিন নামে একটা হরমোন আছে। বাচ্চা যখন কাঁদে মায়ের এই অক্সিটোসিন হরমোনে উথাল পাথাল শুরু হয়। এই হরমোনের কারণে এই মা না বাচ্চা রেখে অফিসে গিয়ে শান্তিতে আছে, আর না বাড়িতে শান্তিতে আছে অফিসের কথা ভেবে। অফিসে থাকলে বাচ্চা নিয়ে টেনশন, আবার বাসায় এলে অফিস নিয়ে টেনশন। ফলে ডিপ্রেশনের হার ঘরে থাকা মায়েদের চেয়ে অনেক বেশি। এই রিসার্চ কি আমাদের চিন্তার সাথে মিলল? আমাদের যে নারীর ক্যারিয়ার শেখানো হয়েছে, নারীর শিক্ষা, নারীর এই বিষয়গুলো শেখানো হলো, এসবের সাথে তো মিলল না। পুঁজিবাদী নারীবাদী মতের বিরুদ্ধে হওয়ায় এরপর বেচারাকে ধুয়ে দেওয়া হয়। তারপরও 2001 সালে জার্নাল অফ চাইল্ড অ্যান্ড সাইকোলজিতে তিনি নিজ মতের উপর অটল থাকেন। বেলস্কাই 2001। তার মানে বোঝা যাচ্ছে, নারীকে যদি পুরুষের মতো ক্যারিয়ার করতেই হয়, তাহলে নিজের শরীরকে স্যাক্রিফাইস করতে হবে, নিজের মনকে স্যাক্রিফাইস করতে হবে, নিজের সন্তানদের ভবিষ্যৎকে স্যাক্রিফাইস করে দিয়ে এরপর তাকে পুরুষের মতো ক্যারিয়ার করতে হবে। এর আগ পর্যন্ত পুরুষের সাথে প্রতিযোগিতামূলক ক্যারিয়ার করার সুযোগ একজন নারীর কোনোভাবেই নেই। যদি না সে নিজেকে শেষ করে ফেলে, যদি না সে তার মনকে শেষ করে ফেলে, যদি না সে তার সন্তানের ভবিষ্যৎকে শেষ করে ফেলে। এই চিন্তা যদি সে না করে, তাহলে স্বাভাবিকভাবে সে কথিত ক্যারিয়ার করতে পারে না, হাততালি পাওয়া ক্যারিয়ার ওম্যান হতে পারবে না। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আমি ওই কথাই বলবো যে কথা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কথা সালফে সালেহিন বলেছেন, এবং যে কথা আজকে আধুনিক রিসার্চগুলো বলছে। পুঁজিবাদী যে ষড়যন্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে শুরু হয়েছে, এটা মানুষের জীবন বিরোধী। আপনাকে আপনার জীবন উপভোগ করতে দেবে না, আপনাকে নিংড়ে চুষে কেবল আপনার শ্রমটাকে তারা নিয়ে যাবে। আপনার যে নিজস্ব একটা জীবন, নিজস্ব সুখ শান্তি, এটা আপনাকে উপভোগ করতে দেবে না তারা। এর ফলে কি হয়েছে দেখুন, মানব জাতি বিলুপ্তির মুখে পড়ে যাবে এই পশ্চিমা সভ্যতার কারণে। সারা দুনিয়া যদি পশ্চিমা সভ্যতার অন্ধ অনুকরণে লেগে যায়, তবে মানব প্রজাতি বিলুপ্ত হওয়ার দিকে চলে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র জন্মহার ঐতিহাসিকভাবে সর্বনিম্নে পৌঁছেছে, যা গড়ে নারী প্রতি 1.76 জন সন্তান। ইউরোপীয় ইউনিয়নে গড় জন্মহার 1.6। ধরুন বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি। 16 কোটি জনসংখ্যা যদি 16 কোটি থাকতে হয়, তাহলে জন্মহার হতে হবে 2.1%। মানে 2.1 হলে জনসংখ্যার স্থির থাকবে। 1.76 মানে জনসংখ্যা কমতে থাকে। তো আমেরিকা, ইউরোপ জনসংখ্যার হার কমছে। এর ফলে কি হবে জানেন? যেহেতু এখন চিকিৎসা ব্যবস্থা ভালো, বুড়ো মানুষের সংখ্যা হবে অনেক, কিন্তু কাজ করার মতো জোয়ান মানুষ হবে কম। এজন্যই ইউরোপ
যুদ্ধ কবলিত দেশের অভিবাসীদের আশ্রয় দিয়েছে ফ্যাক্টরিগুলো চলমান রাখবে বলে। শিশু হবে আরও কম। এক প্রতিবেদনে 195টি দেশ নিয়ে গবেষণা করে দেখা গেছে 2050 সালের মধ্যে 151টি দেশে জন্মহার 2.1 এর নিচে থাকবে। যদি সমস্ত নারী 16 বছরের শিক্ষা জীবন পার করে এবং 95% নারী জন্ম নিরোধ ব্যবহার করে, তাহলে জন্মহার 1.7 এর চেয়ে কমে যাবে। মানে পুরো দুনিয়ায় মানুষ কমতে থাকবে। মানুষ কমতে থাকলে তো সমস্যা না, দেশের জন্য ভালো। কিন্তু একটা দেশ যখন বুড়ো মানুষ বেশি, কাজ করার মতো যুবক মানুষ কম, তখন জিডিপি কমতে থাকবে। কর্মক্ষম বয়স্ক প্রাপ্তবয়স্কদের সংখ্যা হ্রাস পেয়ে জিডিপি বৃদ্ধির হার হ্রাস করবে। গবেষকরা বলছেন এর আর্থিক পরিণতি অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। এভাবে পশ্চিমা দুনিয়ায় মানুষ কমে যাওয়ার মূল কারণ কি? যেহেতু এখন মেশিন দিয়ে কাজ করে, তাই এখন তেমন কর্মী দরকার হয় না। যেমন কোনো কৃষকের 10টা ছেলে, তাহলে তার কৃষিকাজ করতে সুবিধা হতো, কিন্তু এখন সেটা দরকার হয় না। মাইগ্রেশনের সুযোগ তৈরি হয়েছে। কিছু মানুষ গ্রাম থেকে শহরে চলে আসছে, কিছু মানুষ বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে। এটাও একটা কারণ। জন্ম বিরতিকরণ, পরিবার পরিকল্পনা মেথড সবখানে চলে গেছে, যার কারণে পুরো দুনিয়ায় জনসংখ্যা কমে যাচ্ছে। নারীদের উচ্চশিক্ষা। একজন নারী যখন উচ্চশিক্ষা নিতে গিয়ে জীবনের 28 বছর ব্যয় করে ফেলেছে, এর ফলে অধিক সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে। একটা বা দুটি সন্তান জন্ম দিয়েই তাকে থেমে যেতে হচ্ছে। অতএব এতেও মানুষের জনসংখ্যা কমছে এবং সামনে বড় বিপর্যয় অপেক্ষা করছে। নারী ক্যারিয়ার করতে গিয়ে দেরি করে বিয়ে করছে, যার ফলে জনসংখ্যা কমে যাচ্ছে। এখন পশ্চিমা বিশ্বে নারীরা যেভাবে ক্যারিয়ার করছে এবং উচ্চশিক্ষা নিচ্ছে, এবং তাদের অনুকরণ করে বাংলাদেশের মেয়েরা বা মুসলিম বিশ্বের মেয়েরাও যখন ক্যারিয়ার বা উচ্চশিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছে, পরিবারকে কম গুরুত্ব দিচ্ছে, সন্তান পালন, সন্তানের সাথে থাকা, এগুলোকে কম গুরুত্ব দিচ্ছে, ঠিক এভাবেই যদি চলতে থাকে তাহলে একটা সময় কলকারখানাগুলো শূন্য হয়ে যাবে, একটা দেশের প্রোডাক্টিভিটি শূন্য হয়ে যাবে। সেখানে কাজ করার মতো লোক থাকবে না, কর্মক্ষম যুবক বয়সের মানুষ থাকবে না, বুড়ো মানুষ অধিক হয়ে যাবে। পুরো বিশ্বের কি অবস্থা হবে তখন? দেখুন পশ্চিম বিশ্বে কিভাবে খুব দ্রুত জনসংখ্যা কমে যাচ্ছে, তাদের ওয়ার্কিং পপুলেশন কমে যাচ্ছে। কারণ হচ্ছে সেখানকার নারীরা অনেক দেরিতে পরিবার গঠন করে, লেবার ফোর্সে কাজ করে, জব মার্কেটে এসেছে গণহারে। পাশাপাশি তারা জীবনের মূল অংশটা, অর্থাৎ যে সময় তাদের জন্মধারণ করাটা সহজ, ওই সময়টাই তারা উচ্চশিক্ষার পেছনে দিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের আইওয়া প্রদেশের কংগ্রেসম্যান স্টেভ কিং টুইট করেছেন যে আমরা অন্য কারো বাচ্চা নিয়ে নিজেদের সভ্যতা পুনরুদ্ধার করতে পারি না। সুইডেন নারী প্রতি জন্মহার 1.85 এবং ডেনমার্কে 1.79। কর্মজীবী পিতামাতাকে জন্মদানে আগ্রহী করার জন্য সন্তান গ্রহণ ও পালনে অর্থনৈতিক ও সামাজিকভাবে যা যা সাপোর্ট দেওয়া দরকার তার পলিসি নেওয়া হয়েছে। ডেনমার্ক তার নাগরিকের আহ্বান জানিয়েছে, ডু ইট ফর ডেনমার্ক। কি করবে? ছুটিতে আরো বেশি সেক্স করাটা দেশের জন্য দরকার। দেশের জন্য বেশি বেশি সেক্স করো আর বাচ্চা নাও। পোল্যান্ডের সরকার তার নাগরিকদের খরগোশের মতো বংশবৃদ্ধির আহ্বান জানিয়ে একটি ভিডিও তৈরি করেছে। হাঙ্গেরির পরিবার ও যুব প্রতিমন্ত্রী ক্যাটারিন নোভ্যাক বলেছেন, ইউরোপীয় নেতারা এটা নিয়ে খোলাখুলি এবং গুরুত্বের সাথে কথা বলে না, এবং আমি মনে করি এটা একটা সমস্যা। নারী প্রীতি জন্মহার 1.5 এ নেমে যাওয়ার হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান প্রস্তাব করেছেন আরও বেশি হাঙ্গেরীয় শিশু জন্মদিন প্রণোদনার একটি প্যাকেজ অফার করেছেন। গর্ভধারণে সমস্যা থাকলে দম্পতিদের জন্য 5টি বিনামূল্যে IVF এর ব্যবস্থা করা, পিতামাতার 3 বছরের মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, শিশু প্রতি হাউজিং ভর্তুকি দেওয়া 10,000 ইউরো পর্যন্ত এবং ভর্তুকিযুক্ত চাইল্ড কেয়ারের ব্যবস্থা ইত্যাদি। 2030 সালের মধ্যে জন্মহার 2.1 এ উঠানো পর্যন্ত এই অফার চলমান থাকবে। অলরেডি ক্যাটালিন নোভ্যাক হাঙ্গেরির পরিবার ও যুব প্রতিমন্ত্রী জানিয়েছেন, তাদের এই নীতির ফলে 2011 সালে যেখানে জন্মহার ছিল 1.3, সেখান থেকে বেড়ে আজ 1.5 হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দিয়েছে, যেসব রুশ নারী 10টার বেশি সন্তান জন্ম দিবে তাদেরকে মাদার হিরোইন, জননী দেশনায়িকা উপাধিতে ভূষিত করা হবে। মানে পুরো ইউরোপ এখন বেশি বেশি বাচ্চা নিতে উৎসাহ দিচ্ছে। পশ্চিমা বিশ্বই বিপদ বুঝে তাদের অবস্থান থেকে ফেরত আসছে, আর আমাদের দেশের মেয়েরা সে আগের মডেলেই পড়ে আছে। পশ্চিমা বিশ্ব থেকে শিখে তারা এখন ফিরে এসেছে, কিন্তু আমাদের দেশের নারীবাদীরা এখনও সেই উপনিবেশী প্রভুদের দাসী বন্দিগিরি করে খাচ্ছে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুঁজিবাদ মেয়েদেরকে গণহারে ক্যারিয়ারের দিকে আনা এবং বা মেয়েদের আগের ক্যারিয়ার থেকে সরিয়ে এনে গণহারে পুরুষের সাথে দৌড় প্রতিযোগিতায় লাগিয়ে দেওয়া, এর ফলে সারা বিশ্বের অবস্থাই পরিবর্তন হয়ে যাচ্ছে। মানব বিরোধী একটা কাজ। দুনিয়াতে মানুষের জন্মই শেষ হয়ে যাচ্ছে, মানব প্রজাতি বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এর মানে
পশ্চিমা সভ্যতা ব্যর্থ। এর দ্বারা সুখ তো নেই, বরং এর দ্বারা নারীর নিজের সুখ, নিজের শরীর, মন, সন্তান সব নষ্ট হয়ে যাচ্ছে। পুরো মানব সভ্যতাই টেনশনের মধ্যে পড়ে যাচ্ছে এটার কারণে। আমরা যদি নিরপেক্ষভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারবো নারী ও পুরুষকে একই মনে করা, নারী ও পুরুষকে সমান মনে করা, কাজের ভূমিকা ও তাদের ক্যারিয়ারকে একই মনে করা, এটা একটা বিরাট সমস্যার জন্ম দিচ্ছে। এই চিত্রের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি একই ক্যারিয়ারে দুজনকে আনার ফলে কি হচ্ছে। বাজারে নতুন ভোক্তা তৈরি হচ্ছে, তার ফলে বিক্রি বাড়ছে, মুনাফা বাড়ছে। নারী শ্রমবাজারে আসার কারণে শ্রমবাজারে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে, যার ফলে কম বেতনে সবাই চাকরি করতে তৈরি আছে। তারপর ছেলেদের জন্য একটা অহেতুক শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে, যার মাধ্যমে পরিবার গঠনকে পিছিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘসূত্রী কারিকুলাম, চাকরির কৃত্রিম প্রতিযোগিতা, এগুলোর মাধ্যমে পরিবার গঠন পিছিয়ে যাওয়ার কারণ পরিবারের যে চাহিদাগুলো পূরণ করত, সে চাহিদাগুলো পূরণ করার জন্য বিভিন্ন সার্ভিসের প্রয়োজন হচ্ছে। খাবারের জন্য ফাস্ট ফুডের ব্যবসা শুরু হচ্ছে। অবসর সময় কাটানোর জন্য বিভিন্ন বিনোদন ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। এগুলো সব হচ্ছে পরিবার না থাকার কারণে। মানে পরিবার থেকে মানুষ যে জিনিসগুলো পেত, সে জিনিসগুলো না থাকার কারণে এগুলো নিয়ে তারা ব্যবসা করতে পারছে। এই পুরো বিজনেস ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে পরিবার গঠনকে পিছিয়ে দেওয়া, নারীদেরকে শ্রমবাজারে নিয়ে আসার উপরে। বিয়ে পিছিয়ে দেওয়ার ফলে মেয়েদের দিয়ে ব্যবসা। একটা বয়স পর্যন্ত জব মার্কেট ধরে রাখা যায়। 2, পুরুষের প্রতিযোগী বানিয়ে জব মার্কেটে যোগান বাড়ানো যায়। যোগান বাড়লে চাহিদা কমে, ফলে দাম কমে, অল্প মজুরিতেই বেশি ম্যান পাওয়ার এভেলেবেল থাকে জব মার্কেটে। 3, কম পারিশ্রমিক দেওয়া লাগে, মুনাফা বেশি থাকে, যে কোনো কর্পোরেট মালিকের মুনাফা বাড়ে। বিয়ে পিছিয়ে দেওয়ার ফলে ছেলেদের দিয়ে ব্যবসা। বছরে $97,000 কোটি পর্ণ ব্যবসা, পতিতালয় ও এসকর্ট ব্যবসার সুযোগ তৈরি হয়। যৌন কাজে ব্যবহৃত মানব পাচার $9,900 কোটি। পতিতায় ব্যবসা হচ্ছে বছরে $18,400 কোটি। যৌনরোগ কেন্দ্রিক একটা ব্যবসাও আছে। কেবল আর্থেটিক ডাইস ফাংশন মার্কেটে 2024 সালের মধ্যে $425 কোটি পৌঁছাবে বছরে। যৌনবাহিত রোগের ওষুধের মার্কেট 2017 সালে সারা দুনিয়াতে প্রায় $33,000 কোটি। 2025 সালের মধ্যে $86,000 কোটি। যত ব্যবসা হবে, গরিব আরো গরিব হবে, ধনী আরো ধনী হবে। এই বিষয়টাই আমি এই চিত্রে বোঝানোর চেষ্টা করেছি। আমাদেরকে ছোটবেলা থেকে যে বিষয়গুলো বোঝানো হচ্ছে বা দেখানো হচ্ছে, নারী শিক্ষা মানে শিক্ষিত হয়ে চাকরিতে আসা, নারী অধিকার মানে ঘরের বাইরে চাকরি করার অধিকার, নারীর ক্ষমতায়ন মানে চাকরি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, নারী স্বাধীনতা মানে পরিবারের গণ্ডি থেকে বেরিয়ে চাকরি করার স্বাধীনতা। নারী, তোমার স্বামী তোমার উপর জুলুম করে, ডিভোর্স দিয়ে চাকরি করো, সমাধান। তোমার উপর ম্যারিটাল রেপ হয়, চাকরি করো। পুরুষতান্ত্রিক সমাজ তোমার ভালো চায় না, চাকরি করো। এটা এখনকার আওয়াজ না, এটা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন পুরুষেরা ফ্যাক্টরি ছেড়ে ছেড়ে যুদ্ধে চলে গেছে, আর এই ফ্যাক্টরিগুলো খালি হয়ে গেল। সেই খালি জায়গাগুলোতে কে কাজ করবে? তাই সেখানে নারীদের আনা হয়েছে, বলা হয়েছে চাকরি করো, চাকরি করো। পোস্টারের মাধ্যমে, বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে, বিভিন্ন অফারের মাধ্যমে চাকরির দিকে উদ্বুদ্ধ করা হয়েছে। এগুলো পেছনে আলোচনা হয়েছে। মোট কথা হলো, নারী তুমি চাকরি করো, চাকরি করলে ভোক্তা তৈরি হবে, শ্রমবাজারে প্রতিযোগিতা তৈরি হবে, নতুন নতুন ব্যবসা সৃষ্টি হবে এবং পরিবার গঠন পিছিয়ে যাবে। নতুন নতুন ব্যবসা ও সার্ভিস তৈরি করতে হবে, যা আমি ইতিমধ্যে উল্লেখ করেছি। হিসেবের ভাঁজ। অথচ নারী কিন্তু ক্যারিয়ার অলরেডি করছে। গবেষণায় এসেছে নন SNA অর্থাৎ সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্ট কাজে, ঘরের কাজে নারীদের কাজের চাপ ও সময় পুরুষের চেয়ে 3 গুণ বেশি। উইমেন্স আনকাউন্টেড ওয়ার্ক অ্যান্ড কন্ট্রিবিউশন টু দি ইকোনমি নামের স্টাডিতে পাওয়া গেছে, যদি নারীর এই ঘরের কাজটা টাকায় পরিণত করা হয়, তাহলে তা দাঁড়ায় জিডিপির 76.8% থেকে 87.2%। বেতনভুক্ত আয়ের চেয়ে তা 2.5 থেকে 2.9 গুণ বেশি। অর্থাৎ সারা বছরে বাংলাদেশ টোটাল যে উৎপাদন করে, উৎপাদন বলতে শুধু চাল, গম এগুলো নয়, বরং উৎপাদন বলতে অনেক কিছুই বোঝায়। যেমন আমার বাসায় একজন ইলেকট্রিশিয়ান এসে 1000 টাকার বিনিময়ে কিছু সার্ভিসিং করে দিয়ে গেল। ধরুন আমার এসি পরিষ্কার করে দিয়ে গেল, এই 1000 টাকাটাও জিডিপির মধ্যে যোগ হবে। কিন্তু আমি নিজে যদি আমার এসি পরিষ্কার করি, তাহলে কিন্তু জিডিপিতে কোনো টাকা যোগ হচ্ছে না। এর মানে একজন নারী অর্থাৎ আমার স্ত্রী যখন ঘরে রান্না করে, তখন সেটা জিডিপিতে যোগ হবে না। কিন্তু আমার স্ত্রী যদি কোনো বাসায় গিয়ে রান্না করে দিয়ে আসে এবং তার বদলে সে যদি কিছু টাকা বেতন পায়, ওই টাকাটা কিন্তু এই জিডিপিতে যোগ হচ্ছে। এই হচ্ছে জিডিপির ফাঁকি। তার মানে নারীর ঘরের কাজকে তারা জিডিপির মধ্যে ধরে না এবং জিডিপির মধ্যে আসে না বলে তারা নারীকে বেকার বলে। আমার মা, স্ত্রী, বোনদের ক্যারিয়ারকে বলে বেকার। অথচ এই কাজটাকে যদি টাকায় পরিণত করা হয়, তাহলে সেটা বাংলাদেশের টোটাল যে আয়, সেই আয়ের 80 থেকে 90% হবে। অনেক বোন বলেন, আমরা কি ক্যারিয়ার করব?
আমি তাদের বলবো, বোন, আপনারা তো অলরেডি ক্যারিয়ারেই আছেন, ক্যারিয়ার করতেছেন। আপনি যদি একজন স্ত্রী হয়ে একজন মা বা মেয়ে হিসেবে আপনি যদি ঘরে কাজ করেন, ঘরটা ম্যানেজ করেন বা পরবর্তী প্রজন্মের ম্যানেজ করেন, তাহলে তো আপনি ক্যারিয়ার করছেনই, আপনার ক্যারিয়ার একটা আছেই অবশ্য। একে যারা গোড়ায় ধরছে না সেটা তাদের সিস্টেমের সমস্যা। বেতনভুক্ত আয়, অর্থাৎ আমি নিজে যে আয় করি তার চেয়ে আমার স্ত্রীর শ্রম, কাজ, ক্যারিয়ার 3 গুণ বেশি। আমার স্ত্রী ঘরে যে কাজ করে সেটা লোক রেখে করাতে গেলে যে খরচ হতো তা আমার বেতনের 3 গুণ। সময় কোথায়? সমস্যা হলো আমরা পুরুষরাও নির্বোধের মতো মেয়েদেরকে টাকা দিয়েই মাপি। পশ্চিমা বিশ্ব যেভাবে টাকা দিয়ে মাপে, আমরাও সেভাবে আমাদের ঘরের মেয়েদের টাকা দিয়েই মাপি। আমাদের প্রবলেম হয়ে গেছে এখানে, আমরাও টাকার জন্য খোটা দেই, বলি ইনকাম করতে কত কষ্ট তা তো বোঝো না, সারাদিন ঘরে বসে থাকো, কাজ তো করো না। মানে আমাদের পুরুষদের প্রবলেম, নারীরা ক্যারিয়ার করছে না যে তা কিন্তু নয়, আমরা স্বীকৃতি দিচ্ছি না। পুঁজিবাদী পশ্চিমা বিশ্ব স্বীকৃতি দিচ্ছে না। আসলে দোষটা কাকে দেব? দোষ হচ্ছে সিস্টেমের। আজকে কেন ইসলাম ধর্মের শিক্ষা গুরুত্ব সহকারে আমাকে শেখানো হয়নি? আজকে যদি আমাকে ইসলামের হুকুম আহকাম, স্ত্রীর কি কি হক, স্ত্রীর অন্যান্য বিষয়ে, তারা যে ঘরে কাজ করছে সেটার মূল্যায়ন ইসলাম কিভাবে করছে, এই পুরো বিষয়টা যদি আমাকে স্কুল কলেজে শিখিয়ে দেওয়া হতো, তাহলে আমি তো আজকে স্ত্রীকে এভাবে খোটা দিতাম না। আমি বুঝতাম যে ইসলামের চোখে ঘরের কাজ, বাইরের কাজ সমান সম্মানের ও মর্যাদার। ইসলামের চোখে আমি বাইরে যে উপার্জন করছি আর আমার স্ত্রী ঘরে যে পরিমাণ টাকা বাঁচাচ্ছে, একই পরিমাণ মর্যাদার। মর্যাদায় কোনো পার্থক্য নেই। আমার স্ত্রী ঘরে কাজ করে, এটা যে পরিমাণ জরুরি, আমি বাইরে কাজ করাও একই রকম জরুরি। কোনোভাবে আমি টাকা আয় করছি বলে আমার কাজ বেশি জরুরি, এই টাকার মাস ইসলামে মাসে না। এটা আমি কেন শিখিনি? কারণ আমাকে স্কুল কলেজে এগুলো শেখানো হয়নি। মূল সমস্যা সিস্টেমের। এই সিস্টেমগুলো বদলে গেলে, সেকুলার সিস্টেমের বদলে ইসলামের সিস্টেম এলে আমাদের বোনেরা কথা বুঝতে পারবে যে তারা অলরেডি ক্যারিয়ার করছে, তারা ফুল টাইম জব করছে। যে কাজ করার সামর্থ্য পুরুষের নেই, পুরুষের হরমোনও সে কাজ করতে দেয় না পুরুষকে। সমাজ, দেশ, জাতিকে আমাদের নারীরা সার্ভিস দিচ্ছে সুস্থ, সবল, নীরব, রুচিবান প্রজন্ম উপহার দেওয়ার মাধ্যমে। দেশের জিডিপিতে মাসে 20 থেকে 30 হাজার টাকা যোগ করার জন্য 12 লক্ষ বেকার পুরুষ এখনো রয়েছে। সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম উপহার দেওয়ার ক্ষমতা পুরুষের নেই। নারীর নারীত্বের সবচেয়ে বড় দেশসেবা এটাই যে সে আদর্শ ভবিষ্যৎ রেখে যাবে দেশের জন্য, উম্মার জন্য। সুতরাং আমাদের বোনদের বুঝতে হবে তাদের ক্যারিয়ার হচ্ছে মূলত ঘরে, মানে ঘরে তারা যে কাজগুলো করে সেটাই তাদের আসল ক্যারিয়ার। সন্তান তাদের মূল ফোকাস, এটাই তাদের শরীরের সাথে যায়, তাদের মনের সাথে যায়। পুরুষ ও নারীর ক্যারিয়ার একই হতে হবে, টাকার মাফেই ক্যারিয়ারকে মাপতে হবে। ব্যাপারটা আসলে পশ্চিমা বিশ্ব আমাদের শিখিয়েছে তাদের নিজেদের প্রয়োজনে, কিন্তু এটা পশ্চিমা নারীদের শেষ করে ফেলেছে। এতে নারীর শরীর, নারীর মন, পরবর্তী প্রজন্ম সব শেষ করে দিচ্ছে পশ্চিমে। আমরা অনুকরণ করলে আমাদেরও একই অবস্থা হবে।